আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা। আজকে আমি আপনাদের সাথে আমার একটা জার্নি সম্পর্কে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার জার্নিটা হচ্ছে সৌদি আরবের জার্নি। আমি কত সালে সৌদি আরবে আসছিলাম এবং আজকে 2026 সাল। 2026 সাল এই পর্যন্ত আমার কত বছর অতিবাহিত হলো এবং আমি এই 10টি বছর 2017 সালে আমি এই সৌদি আরবের মাটিতে পা রাখছিলাম। 2017 সাল থেকে 2026 সাল 10টি বছর অতিবাহিত হচ্ছে আমার। আমি এই পর্যন্ত কি কি করতে পারলাম আর কি কি করতে পারি নাই সেটাই আপনাদের কাছে আজকে আমি শেয়ার করব। এবং আমার কি পরিমাণ টাকা খরচ হয়েছিল এই সৌদি আরবে আসতে এবং সেই টাকা আমার তুলতে আবার কত বছর লাগছিল সেটাই আমি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। ডেইলি লাইফ ব্লগে আপনাদেরকে স্বাগতম। আরিফ স্ট্রিট ভিউ চ্যানেলটি, আমি আরিফ আপনাদের সাথে আজকে আমার জীবনের একটি মূল্যবান ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করব। সেটি হচ্ছে সালটি 2017 সাল। তো 2016 সালের অক্টোবরের দিকে আমি সৌদি আরবের জন্য লাইন দেই এবং নভেম্বর ডিসেম্বর 2 মাস বা 3 মাসের মতন লাগছিল। তো 2017 সালে 7ই জানুয়ারি ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমি যাত্রা করি এবং 8 তারিখে সৌদি আরবে রিয়াদের মাটিতে পা ফেলি। তো 2017 থেকে 2026 সাল, তো আমার কত টাকা লাগছে আসতে আমি আজকে শেয়ার করব আমার সম্পূর্ণ ঘটনা। বন্ধুরা, আমার সৌদি আরব আসতে টোটাল খরচ হয়েছিল 6 লক্ষ টাকা। জি, 6 লক্ষ টাকা আমার টোটাল খরচ হয়েছিল। কিন্তু সম্পূর্ণ টাকা কিন্তু আবার আমার বাবা মায়ের না। এখানে কিন্তু আমি কিছু টাকা ঋণ করে আসছি, প্রায় 3 লাখ টাকার মতো 4 লাখ টাকার মতো আমি ঋণ করে আসছিলাম। জি ভাই, এখন আপনারা বলতে পারেন যে সৌদি আরব আসতে এত টাকা লাগে নাকি? হ্যাঁ লাগে ভাই। 2017 সালে, 16 সালে, 17 সালে এরকমই টাকা লাগতো, হিউজ পরিমাণ একটা টাকা লাগতো। তো আমি 2017 সালে যখন সৌদি আরবে আসি 6 লক্ষ টাকা খরচ করে, আসার পরে আমি কিন্তু সাথে সাথে চাকরি পাই নাই। সৌদি আরবে আসার পরে আমি সাথে সাথে চাকরিটা পাই নাই, আমাকে 3 মাস বসে থাকতে হয়েছে। তাও আমার বাবা ছিল, আমার বাবার রুমে আমি খাওয়া দাওয়া করতাম, থাকতাম, পাশাপাশি কাজ দেখতাম। হ্যাঁ, তো ওই হিসাবে আমার কিন্তু খরচটা অনেকটাই আহ কম ছিল তখন, কারণ যেহেতু আমার বাবা ছিল। তো 3 মাস বসে থাকার পরে আমি একটা হোটেলে চাকরি পাই। তো চাকরিটা আমি করতে থাকি। কিন্তু আপনারা এর আগে থেকে হয়তো অবগত আছেন যে সৌদি আরবে কাজ করতে হলে কিন্তু কাফালা হইতে হয়, মানে আপনার যে স্পন্সরশিপ সেটা কিন্তু ট্রান্সফার করতে হয়। হ্যাঁ, যে কোনো একটা স্পন্সরশিপের আন্ডারে কাজ করতে হয় বা কফিলের আন্ডারে কাজ করতে হয়। তো আমি একটা কাজ পাই। তো 3 মাস বসে থাকার পর আমি একটা হোটেলে কাজ পাই এবং তখন আমার বেতন ছিল, স্যালারি ছিল মাত্র 1100 রিয়াল। জি, আমি কিন্তু যখন দেশ থেকে সৌদি আরব আসি তখন কিন্তু ভাবছিলাম যে হয়তো আমি আমার জীবনটাকে 2 বছরে পরিবর্তন করে ফেলবো। হ্যাঁ, 2 বছরের মধ্যে আমি আমার জীবনটাকে, লাইফটাকে চেঞ্জ করে ফেলবো। সৌদি আরব যাব, মাসে 50, 60, 70 হাজার এরকম টাকা ইনকাম করব। কিন্তু না ভাই, আমি আসার পরে আমার বেতন ধরছে 1100 রিয়াল। তো 1100 রিয়াল তখন, 1100 রিয়ালকে কনভার্ট করলে তখন কত টাকা হতো জানেন? 2017 সালে বাংলাদেশের কারেন্সি ছিল, সৌদি আরবের 1 রিয়ালে বাংলাদেশের টাকা ছিল 21 টাকা বা 20 টাকা 50 পয়সা বা 21 টাকার মতো এরকম ছিল। তো আমি যে 1100 রিয়াল বেতন পাইতাম, তো 1100 রিয়ালকে তখনকার সময়ের যদি আমি কনভার্ট করি, আমার বেতন পড়তো 22,000 টাকা বা 21,000 টাকা। তো আপনারা ভাবেন, আমি যদি 6 লক্ষ টাকা খরচ করে আসি আর প্রতি মাসে যদি আমি 20,000 22,000 টাকা কামাই করি, তাহলে আমার 6 লক্ষ টাকা উঠাইতে আমার নিজের টাকাই ভাই, আমার সেই নিজের টাকাটাই আমার উঠাইতে কত বছর লাগতে পারে। আমরা অনেকেই বিদেশে আসি কিন্তু এগুলো কাউন্টিং করি না যে আমাদের যে পরবর্তী পর্যায়ে আমাদের বেতন কত হবে বা আমি যে টাকা ইনভেস্ট করে যাচ্ছি সেই টাকা উঠাইতে আমার কতদিন লাগতে পারে। আমরা কিন্তু এটা কাউন্টিং করি না বা হিসাব নিকাশ করি না। তো তেমনি আমিও এগুলোর হিসাব নিকাশ করি নাই। হ্যাঁ, আমিও এসে পড়ছিলাম সৌদি আরবে। তো 3 মাস বসে থাকার পর যখন 1100 রিয়ালের একটা চাকরি পাই, তো করতে থাকি। তো এদিকে আমি আমার কোম্পানিকে প্রেসার দিতে থাকি যাতে আমার কাফালাটা চেঞ্জ করে দেয়। আমার কাফালাটা চেঞ্জ হইলেই কিন্তু অনেকটা ইকামার যে খরচ, বাৎসরিক একটা যে খরচ আছে, বছরে যে একটা খরচ দিয়ে ইকামা বানাইতে হয় ফ্রি ভিসার লোকগুলা। হ্যাঁ, আমি কিন্তু আবার ওই যে ফ্রি ভিসা নামদারি, আজাদি ভিসা যেটাকে বলে ফ্রি ভিসা বাংলাদেশে, আমি কিন্তু ওই ভিসাতে আসছিলাম।
তো ফ্রি ভিসে আসার পরে আমি ভাবলাম হয়তো যদি আমার কাফালাটা চেঞ্জ করতে পারি তাইলে প্রতি বছর বছর যে আকামার খরচটা লাগে সেটা আর লাগবে না। তো আমি কি করলাম, এখানে কন্টিনিউ আমার কাজ চালাই গেলাম। 1100 রিয়াল বেতনে প্রায় 9 মাসের মতো আমি কাজ করলাম। 9 মাস কাজ করার পর কোম্পানি থেকে আমাকে বলছে যে তাদের কোম্পানি নাকি রেড হয়ে গেছে। তাদের কোম্পানি রেড হয়ে গেছে, এখন কি করতে হবে, এখন তোমরা অন্যদিকে কাজ দেখো, এখানে কাফালা করানো হবে না, বা এখান থেকে লোক ছাঁটাই করতেছে, আমাদের আর লোক দরকার নাই। তা আমি ওইদিকে 3 মাস বসা আর এদিকে 9 মাস কাজ করলাম। 9 এ 3-এ প্রায় 12 মাস। আমার ইকামার মেয়াদ হচ্ছে 15 মাস। 15 মাসের মধ্যে 12 মাস আমার চলে গেছে। তো আর আছে মাত্র 3 মাস বাকি। 3 মাস পরে আমার আবার আকামাটা রেনু করতে হবে। যদি সৌদি আরব আপনি বৈধভাবে কাজ করতে চান, অবশ্যই আপনার ইকামাটাকে রেনু করতে হবে। সেটা আপনারা সবাই জানেন। আর ইকামা রেনু করার খরচ কিন্তু হিউজ পরিমাণ। প্রায় তখনকার আমার সময় লাগছিল 10,000 রিয়াল। তো তখনকার সময় প্রায় বাংলাদেশি টাকা 2 লক্ষ টাকা লাগছিল। তো একটা পর্যায়ে আমি অনেক রাগ করলাম, রাগারাগি করলাম যে আমি আর এই বিদেশ করব না, আমি দেশে চলে যাব, লাভ কি এভাবে বিদেশ করে। হ্যাঁ, যে 2 লাখ টাকা যদি লাগে আকামা বানাইতেই, 1 বছর কাজ করার পরে সেই সম্পূর্ণ টাকা যদি আবার ইকামার পিছনে চলে যায়, তো আমার লাভ কি। তো যাই হোক, আমি ওইখান থেকে বের হয়ে গেলাম। বের হয়ে আমি আবার কাজ খুঁজতে শুরু করলাম, কারণ আমার হাতে আছে আর সময় 3 মাস। 3 মাসের ভিতর আমার আবার একটা কাজ খুঁজে বের করতে হবে। খুঁজে বের করার পর আবার আমাকে কাফালার জন্য ওই কোম্পানিকে চাপ দিতে হবে। যদি ওই কোম্পানি ভালো হয় তাহলে আমাকে কাফালা করাবে। তো যাক, আমি একটা চাকরি খুঁজে পাই, সেটাও একটা হোটেলে। চাকরি খুঁজে পাওয়ার পর আমি ওদেরকে প্রেশার দিতে থাকি যে কাফালা করাতে হবে, হ্যাঁ আমাকে, না হলে তো আমি এখানে কাজ করতে পারবো না। ওরা বলছে যে করাবে 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 করাবে। করানোর পর আর মাত্র আছে 1 মাস বাকি। 2 মাস এখানে কাজ করলাম। এরপর কি হলো, ওইখান থেকেও আমাকে মানা করে দিল যে এখানেও নাকি তাদের এই সমস্যা। আমার মুআসাসায় কি সমস্যা, কফিলের কি সমস্যা, তখন এত কিছু বুঝতাম না, আরবিও তেমন জানতাম না। তো ওইখান থেকেও আমাকে একটা রিলিজ পেপার দিয়ে বের করে দিল। তা আমিও বের হয়ে গেলাম। তারপর আর কি, আবার সেই 10,000 টাকা খরচ করে আকামা রিনিউ করলাম। রিনিউ করার পর না সরি, এখানে একটা কথা আছে। তো আমি এদিকে আরেকটা কোম্পানি, যেটা এস কেয়ার মানে হেলথ কেয়ার নামে সৌদি আরবে পরিচিত, তা আমি ওই কোম্পানিতে জয়েন দিলাম। তো ওই কোম্পানিতে জয়েন দেওয়ার পরে তারা বললো তোমার তো ইকামার মেয়াদ আছে আর 1 মাস, তুমি এই মুহূর্তে আসছো, তো এখন কি সম্ভব তোমাকে কাফালা করা, আমাদের তো এখানে 10,000 রিয়াল খরচ হবে। তো তারা আমাকে শর্ত দিল তোমার আকামাটা রেনু করে নিয়ে আসো। আকামাটা রেনু করার পরে তারপর আমরা তোমাকে আমাদের কোম্পানিতে ট্রান্সফার করব বা কাফালা করাবো। তো বন্ধুরা, আমিও সেই মোতাবেক 10,000 রিয়াল খরচ করে আমি আমার ইকামাটা রেনু করি। রেনু করার পর সেই কোম্পানিতে আমি জয়েন দিই। তো এখানেও কিন্তু আমি 1 মাস বসা ছিলাম। তো সম্পূর্ণ যদি হিসাব করি, ওইদিকে 3 মাস আর এদিকে 1 মাস, প্রায় 4 মাস 5 মাসের মতো আমার এই 15 মাসে আমার কোনো কাজ ছিল না। এবং তখন আমার বেতন ধরছে কত জানেন, তখন এইচকেআর আমার বেতন ধরছিল 1,000 রিয়াল, এবং 300 রিয়াল এক্সট্রা দেওয়া হতো। সেটা দেওয়া হতো খাওয়া বাবদ, আপনার খাবারের অ্যালাউন্স বাবদ দেওয়া হতো 300 রিয়াল, আর থাকা ওদের আন্ডারে, আর আর হচ্ছে 1,000 রিয়াল বেসিক বেতন। তো আচ্ছা যাই হোক, 1,000 রিয়াল বেসিক বেতন, এখন কি করার, আপনার সৌদি আরবে থাকতে হলে, আপনি যদি বৈধভাবে থাকতে চান তাহলে এইভাবেই থাকতে হবে। 2017 সাল তো এভাবেই চলে গেল আমার। 2018 সালের মার্চ মাসে এসে আমি এইচকেআর এ কাজে জয়েন দিই, এবং এখানে আমি কন্টিনিউ করতে থাকি। তো এখানে ভালোই চলছিল আমার দিনকাল। 1100 রিয়াল, 1,000 রিয়াল বেতন, 300 রিয়াল, এখানে ভালোই চলছিল মোটামুটি। কিন্তু 2019 সাল আসলো। 2019 সালও ভালো কাটলো। তো আমি ছুটিতে যাব। এদিকে দেখেন, আপনারা যদি একটা জিনিস কাউন্ট করেন, আপনারা এক্সাক্ট স্যালারিটা ধরবেন আমার 2018-র মার্চ মাস থেকে। কারণ কি জানেন, আমি যে গত যে মাসগুলোতে আমি চাকরি করছি, ওই মাসের সম্পূর্ণ টাকা কিন্তু আমার ইকামা ঋণতে লেগে গেছে প্রায় 10,000 রিয়াল, বাংলাদেশি টাকায় প্রায় 2 লাখ টাকা। তো ওইখানে লেগে গেল। এখন মার্চ মাস থেকে কিন্তু আমি কাজ আমার কন্টিনিউ করতেছি। এখানে ভালোই বেতন পাচ্ছি, নিয়মিত বেতন পাচ্ছি। হ্যাঁ, মাসের 5 তারিখ 6 তারিখে বেতন চলে আসে। আচ্ছা যাই হোক, এরপর 2019 সালের ডিসেম্বরে আমি প্রিপারেশন নিচ্ছি যে
2020-এর এপ্রিলে আমি ছুটিতে যাব। এপ্রিলে ছুটিতে যাব, আচ্ছা ঠিক আছে। 2020 সাল আসার পরে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের 17 তারিখ ঘোষণা দিল যে করোনা ধরা পড়ছে পুরো বিশ্বে। করোনার কারণে ফ্লাইট অফ, সবকিছু বন্ধ। এরপর তো আপনারা সবাই জানেন যে করোনার কি ভয়াবহ পরিস্থিতি ছিল তখন। তখন কিন্তু আমারও কোম্পানি প্রায় বন্ধ বন্ধ অবস্থা। আমাদেরকে বাসায় নিয়ে আইসোলেশনে রাখা হলো এবং আমাদেরকে কোনো স্যালারি নাই, কোনো কিছু নাই। হ্যাঁ, এভাবেই আমরা 3 মাস, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, হ্যাঁ আগস্ট পর্যন্ত দীর্ঘ 6 মাস আমরা আইসোলেশনে ছিলাম সৌদি আরবে। হ্যাঁ, আমাদের কোনো চাকরি নাই। সামান্য 3 মাস পর পর সামান্য টাকা দিত খাওয়া বাবদ। এরপরে এই যে 6 মাস আমার কাজ নাই, এখন কি করার? তো আমি যে কোম্পানিতে চাকরি করতাম এইচ কেয়ার, তার পাশেই ছিল কিন্তু আরেকটা হোটেল। তারা হোটেল আর এইচ কেয়ারের কোম্পানি ওনার, তারা কিন্তু ভাই ভাই ছিল। তো ওই হিসাবে কি করলো তারা, 2020 সালের সেপ্টেম্বরে তারা আমাকে নিয়ে নিল তাদের কোম্পানিতে। আমার কোনো খরচ লাগলো না, কাফালার জন্য কোনো এক্সট্রা কোনো খরচ করতে হয় নাই। তারাই আমাদেরকে অটোমেটিক নিয়ে নিল। আমরা যারা এইচ কেয়ারে কাজ করতাম, যেমন আমি, তারপরে আরো 2-3 জন কাজ করতাম একসাথে, তাদের সবাইকে নিয়ে নিল। তো এখানে তো আমাদের কাফালার যে খরচ, আপনি যদি দ্বিতীয় কাফালা হন সৌদি আরবে, আপনার কিন্তু আপনার থেকে 2,000 আর কোম্পানি থেকে 2,000 টাকা কেটে নেয়, এটা কিন্তু সবাই জানেন। তো আচ্ছা যাক, তো আমি এখন কয় টাকা কামাই করলাম আপনারা হিসাব করেন তো। যদি আমি প্রতি মাসে 1,000 রিয়াল বেসিক টাকা পাই, তাহলে প্রতি মাসে আমি যদি 2018 মার্চ থেকে ধরি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এদিকে হচ্ছে 10 মাস, ওইদিকে হচ্ছে 12 মাস। তা আমি প্রায় 22 মাসের মতো কাজ করলাম। এরপরে কিন্তু অলমোস্ট প্রায় বসার অবস্থা। কোম্পানি খাবারের টাকা দেয়, থাকার টাকা দেয় না। আচ্ছা, এরপর আমাদের কোম্পানি চেঞ্জ হয়ে গেল, তা আমরা চলে আসলাম নতুন কোম্পানিতে। পুরোনো কোম্পানি থেকে কিন্তু আমাদেরকে সম্পূর্ণ টাকা, আমাদের যে সার্ভিস বেনিফিটটা, সেটা কিন্তু আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে কোম্পানি থেকে। আচ্ছা যাক, তো এটা গেল আমার প্রথম প্রাথমিক কেয়ার, আমি যে কোম্পানিতে প্রথম কাফালা হয়েছিলাম সৌদিতে আসার পরে, সেটার অবস্থান। এরপর আমি আমার নতুন কোম্পানিতে জয়েন করলাম। যখন আমাকে তার অন্য আরেকটা ভাইয়ের কোম্পানিতে আমাকে নিয়ে নেওয়া হলো, আমি যখন তার নতুন কোম্পানি জয়েন করলাম, তখন আমার স্যালারিটা ইনক্রিজ করা হলো। আমার স্যালারিটা বাড়িয়ে 1,000 থেকে 1,400 করা হলো বেসিক। তো এইখানে আসার পরে, তো 2020 থেকে আমার জার্নিটা স্টার্ট হয় এই হোটেল লেভেলে, হোটেল সেকশনে। তো 21, 22, 23, 24, 25, 26, 6 বছর রানিং চলছে আমার এই জার্নি 1,400 রিয়াল বেতনে। তো এর মধ্যে আমার আবার 2021, 22, 21 সালে আমার আবার চোখের সমস্যা দেখা দেয়। ওইখানে চিকিৎসা বাবদ 2023 সালে আমি প্রায় 1.5 লক্ষ টাকা আমি খরচ করি আমার চোখের পেছনে, চোখের সমস্যার কারণে। তো কত টাকা জমাইতে পারছি ভাই, একটা টাকাও জমাইতে পারি নাই ফ্যামিলিতে দিয়া। আমি আমার নিজের টাকা, যে টাকা আমি ইনভেস্ট করে সৌদি আরব আসছি, সেই টাকা আমার উঠাইতে আমার 5টা বছর লাগছে। এক্স্যাক্টলি 5টা বছর লাগছে আমার আমার নিজের টাকা উঠাইতে। কারণ এর মধ্যে তো আপনারা দেখছেনই কত দখল গেছে। চাকরি নাই, কাফালা হওয়া লাগে, আকামা খরচ, আকামা নিজের খরচ, টাকা খরচ করে আকামা বানানো লাগছে। তো আমি কিন্তু 6 লাখ টাকা দিয়ে আসছি, পরে আবার 2 লাখ টাকা আকামা খরচ লাগছে। টোটাল কত হইলো? 6 লাখ আর 2 লাখ, 8 লাখ টাকা তো আমার লাগছে। অলরেডি সৌদি আরবের খরচ 8 লাখ। এই টাকা দিয়ে তখন রোমানিয়া যাওয়া যেত, ইউরোপের যে কোনো একটা ভালো কান্ট্রিতে অনায়াসে যাওয়া যেত। কিন্তু আমি সৌদি আরব আইসা আমার 8 লাখ টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে আমি সৌদি আরব করতে হয়েছে। সৌদি আরবে তার মামা খালু নাই আমার, যে আমার কেউ নিয়ে ব্যবসা ধরাই দিবে বা ভালো একটা প্রতিষ্ঠানে নিয়ে ঢুকাই দিবে। হ্যাঁ, এটা আল্লাহ রিজিকে লেখা ছিল, ওই হিসাবে আমি এখানে চাকরিটা পাওয়া যায়। আচ্ছা যাক, এরপর এখানে গেল 8 লাখ। তারপর আমি যে সৌদি আরব আসার পরে বিভিন্ন জায়গায় ঘুরলাম ঘারলাম, চাকরি খুঁজলাম। যখন আমি বসা ছিলাম, ওই বসা অবস্থায় আমার প্রতি মাসে যে খরচগুলো ছিল আনুষঙ্গিক, ওইগুলোও কিন্তু 1 লাখ টাকার মতন খরচ হয়েছে। তো 8 লাখ আর 1 লাখ কত হয়েছে? 9 লাখ। এটা হইতেছে বেসিক 9 লাখ।
আর আমি যে বললাম, ওই যে আপনাদেরকে বললাম আমি আবার ঋণ করে আসছি, আমার ঋণের কিন্তু আবার কিছু ইন্টারেস্ট দিতে হয়। তো ওই ইন্টারেস্ট নিয়ে আমার সম্পূর্ণ টাকা কত পড়ছে জানেন? 10 লক্ষ টাকা পড়ছে এই সৌদি আরবেই। এই 10 লক্ষ টাকা, টোটাল 10 লক্ষ টাকা তুলতে আমার প্রায় 5.5 বছর 6 বছর লাগছে। প্রায় 6.5 বছর 5 বছরের মতন আমার লেগে গেছে। তো আপনারা এখন সিদ্ধান্ত নেন, আপনারা বিদেশে আসলে সৌদি আরব আসবেন কিনা। কারণ এখন আপনারা যারা আসেন সাপ্লাই কোম্পানিতে, তাদের কিন্তু আমার মতোই বেতন ধরে 1,000, 1100, 1200, সর্বোচ্চ 1200 প্রাথমিক অবস্থায়, প্রথম অবস্থায়। কারণ আপনারা তখন ভাষা জানা নাই, নতুন অবস্থা। হ্যাঁ, 1200 ধরে। তারপর 2 বছর পর আপনার হয়তো কোনো কোম্পানি 100 বা 200 রিয়াল আপনার ইনক্রিজ করতে পারে। এটা হচ্ছে আমি আপনাদেরকে যেটা সত্যি কথা, সেটা আপনাদেরকে আমি আজকে বললাম। তো সৌদি আরব আসার আগে আপনারা আরেকটা কাজ করবেন, যে কোনো একটা টেকনিশিয়ান কাজ শিখে আসবেন, আর সার্টিফিকেট নিয়ে অবশ্যই ওই কাজের মধ্যে জয়েন দিবেন। যেমন আমি কাজ শিখছিলাম, ড্রাইভিং শিখে আসছিলাম, কিন্তু ড্রাইভিংটা শিখে আসার পরেও আমি কেন ড্রাইভিং করতে পারি নাই? কারণ ড্রাইভিংটা আমি দেশ থেকে শিখে আসছি, কিন্তু আমার লাইসেন্স নাই। লাইসেন্স নেওয়ার জন্য এই দেশে আবার নতুন করে স্কুলে ভর্তি হওয়া লাগে, নতুন করে স্কুলে ভর্তি হওয়া লাগে, লাইসেন্স বের করতে আবার আরো প্রায় 2,000 2,500 রিয়াল খরচ করা লাগে। তো ওই মুহূর্তে তো আমার তখন চাকরি নাই, আর আমার যেই টাকা স্যালারি, ওই টাকা আমি সংসারে দিয়া, ঋণ দিয়া আমি যে আবার একটা কাজ শিখবো, আমার ওই লাইনটা ছিল না তখন, ওই স্কোপটা ছিল না। যার কারণে আমি লাইসেন্স বের করতে পারি নাই, এবং আমার ওই ড্রাইভিং প্রফেশনালে যাওয়া হয় নাই। হ্যাঁ, তো আমি কি করলাম, আমি অন্য আরেকটা প্রফেশনালে গেলাম, এবং সেই প্রফেশনালে এখনো আছি, কর্মরত আছি। তো আপনাদের প্রতি আমার একটা বিশেষ অনুরোধ বা রিকোয়েস্ট থাকবে, আপনারা যে কাজটা শিখবেন ওই কাজে ফোকাস করবেন, আর ওই কাজটাতেই চেষ্টা করবেন কাজটা কন্টিনিউ চালানোর জন্য। এবং আপনি একটা দেশ থেকে কাজ শিখে আসলেন একটা, এবং এখানে আসার পরে আরেকটা কাজ করেন, তাহলে কিন্তু আপনার যে পুরোনো কাজটা, সেটার কিন্তু কোনো ভ্যালু থাকবে না, বা আপনার ওই কাজটা ধীরে ধীরে ভুলে যাবেন। আমার পরামর্শ হলো, আপনারা যদি ড্রাইভিং শিখে আছেন, অবশ্যই বাংলাদেশ থেকে ড্রাইভিং লাইসেন্স বের করে আসবেন, নিয়ে আসবেন, এবং এখান থেকেও যত দ্রুত সম্ভব আপনারা 5 লাখ টাকা 4 লাখ টাকা যদি খরচ করে আসেন, সমস্যা কি, আরো 50,000 টাকা খরচ করে লাইসেন্সটা বের করেন, তাহলে আপনার চাকরি পাইতে অসুবিধা হবে, দ্রুত আপনি একটা চাকরি পাবেন। অবশ্যই আপনারা আমার কথাটা বুঝতে পারছেন। এবং আমার এই ভিডিওটি কেমন লাগলো, আমার সৌদি আরবের জার্নিটা কেমন লাগলো, অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আমি কিন্তু সৌদি আরব থেকে প্রায় দীর্ঘ 5 বছর পর, একটানা 5 বছর বিদেশ করার পর কিন্তু আমি দেশে গেছিলাম। কারণ এর আগে আমার যাওয়া হয় নাই। প্রথম বছর আমার গেল কাফালা 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 করাইতে। তারপরে 2 বছর পর আমি দেশে যাব আশা নিয়ে রাখলাম। এরপরে হিসাবে হলো করোনা। করোনার পরে আবার আমার কোম্পানি বন্ধ হয়ে গেল, আবার নতুন কোম্পানিতে কাফালা হইলাম। নতুন কোম্পানি কি বললো, 2 বছর, কারণ আপনার কন্ট্রাক্টেই থাকে, আপনি যখন একটা নতুন কোম্পানিতে জয়েন দিবেন, তখন 2 বছর পর আপনার ছুটি পাবেন। তা আমিও সেম, আমার 15 মাস গেল কাফালা হইতে হইতে, আমার কাফালার মেয়াদ চলে গেল। এরপরে আসলো 2 বছর করার পর আসলো করোনা। করোনা করার পর আমি আবার আটটা নতুন কোম্পানিতে জয়েন দিলাম, সেখানে 2 বছর করার পর তারপর আমি দেশে আসতে পারছি। এই হলো আমার বিদেশের জার্নি। আর আমার খুব ইচ্ছে ছিল একটা সময় জাপান যাওয়ার, আমি আমার পরিবারকেও বলছিলাম জাপান পাঠানোর জন্য। তো যাই হোক, এগুলো পরিবারও বুঝতে হয়, অনেক কিছু পরিবারের বোঝার দরকার পড়ে। পরিবার যদি না বুঝে, আপনি কখনোই সফল হতে পারবেন না। একটা ছেলে মেয়ে সফল হওয়ার পিছনে পরিবারের হাত অনেক বড়, বড় অবদান থাকে। এবং আমার ইউরোপেও যাওয়ার খুব ইচ্ছে ছিল, যেহেতু আমাদের কোনো আপন মানুষ নেই, সেহেতু আমি যেতে পারি নাই। যেহেতু নিজের ঘনিষ্ঠ কোনো আত্মীয় স্বজন কোনো ভালো কান্ট্রিতে থাকে না, সেজন্য আমিও যেতে পারি নাই। তো এই হলো আমার আজকের ভিডিওর মূল গল্প। বন্ধুরা, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কারা কারা কোন দেশে যেতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি পারি আমি আপনাদেরকে সঠিক তথ্যগুলো দিয়ে সাহায্য করব, এবং বিদেশে আসার আগে আপনাদের কি কি করা উচিত, কি কি কাজ শেখা উচিত, সেগুলো আমি আপনাদেরকে শেয়ার করব। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আরিফ স্ট্রিট ভিউর পাশে থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।